সমাজের মুখোশ উন্মোচন করার জন্য সৈয়দ ওয়ালিউল্লাহর যে লাল সালু উপন্যাসটি ছিল, সেই উপন্যাসটি আমি একসময় আপনাদের সামনে রিভিউ করেছিলাম। সেটাতে আসলে সৈয়দ ওয়ালিউল্লাহ দেখার চেষ্টা করেছেন কিভাবে মানুষের চোখে আসলে একটা পর্দা দিয়ে কিভাবে কেউ একজন আসলে পুরো সমাজে ব্যবসা করে যাচ্ছে কিংবা মানুষকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে, সেটা সৈয়দ ওয়ালিউল্লাহ কিন্তু খুব সুন্দর করে আসলে একটা চরিত্রের মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করেছেন। অর্থাৎ ধর্মকে ব্যবসার পুঁজি করে কিভাবে সে তার জীবনকে রঙিন করে তুলেছিল, কিভাবে সে মানুষকে ঠকিয়েছিল, সেই জিনিসটা লাল সালু উপন্যাসে কিন্তু আমরা দেখেছিলাম। আজকে সেই সৈয়দ ওয়ালিউল্লাহরই আরেকটা খুবই নামকরা উপন্যাস আমাদের বাংলা সাহিত্যে, আসলে সেটা হচ্ছে যে কাদো নদী কাদো উপন্যাসটি দেখতেছেন আপনারা। এটা 1968 সালে প্রকাশিত হয়েছিল এবং এটা একটা সামাজিক চেতনা প্রবাহ রীতির আসলে উপন্যাস। আঙ্গিক কারণে অনেকের মতো উপন্যাসটিতে আসলে পাশ্চাত্যের ছোঁয়া রয়েছে, পাশ্চাত্য সাহিত্যের ছোঁয়া রয়েছে, কিন্তু মূলত এটা দেখা যায় যে চরিত্রগুলো রয়েছে, সমাজ জীবন রয়েছে কিংবা পরিবেশগুলো রয়েছে বা পরিবেশের যে বিভিন্ন বর্ণনা দেওয়া হয়েছে সেগুলো মূলত আমাদের একেবারেই স্বদেশীয়। তবারক ভূঁইয়া নামের একজন স্টিমার যাত্রীর মুখে বিবৃত কুমারডাঙ্গার ছোট হাকিম মোহাম্মদ মুস্তফার জীবনলেখ্য ও অন্তর্জীবনের ইতিকথা এটার মূলত বিষয়বস্তু। প্রকৃতপক্ষে সেটা মোহাম্মদ মুস্তফারই অবচেতন মনের বিবৃতি। এরূপ আঙ্গিকের জন্য চরিত্রের মতো আখ্যানভাগও আপাতত জটিল ও খাপছাড়া বলে আসলে দেখা যায়। একদিকে নিয়তি তাড়িত আসলে মোহাম্মদ মুস্তফার যে জীবনের করুণ উপাখ্যান, সেটা অপরদিকে শুকিয়ে যাওয়া বাকাল নদীর প্রভাব তাড়িত যে কুমারডাঙ্গার মানুষের ব্যতিব্যস্ত জীবনচিত্র, জীবন ও নিসর্গ কিংবা বাস্তব ও পরবাস্তব, মানব চৈতন্য ও অবচেতনা, বিশ্বাস, সংস্কার সবকিছু মিলে অস্তিত্ববাদ ও নিয়তিবাদের সমন্বয়ে এক অভিনব ও জটিল শৈল্পিক নৈপুণ্যে এই কাদো নদী কাদো উপন্যাসটি কিংবা গ্রন্থটি বাংলা সাহিত্যে আসলেই একটা নতুন মাত্রা যোগ করেছে। যেটা আপনি দেখতে পাবেন যে সৈয়দ ওয়ালিউল্লাহর যে আসলে লাল সালু উপন্যাসটি রয়েছে, অনেকটা সেরকম না হলেও সেখানে যেরকম একটা সমাজ জীবন যে প্রতিকৃতি ফুটে উঠেছে, সেই জিনিসটা মূলত আমরা এই উপন্যাসটিতে আসলে দেখতে পাই। অতিশয় দুর্বৃত্ত পিতা যে খ্যাদমতুল্লাহ রয়েছে, ওই খ্যাদমতুল্লাহর পুত্র হচ্ছে আসলে মোস্তফা। সে নানা প্রতিকূলতার পরেও সে আসলে উচ্চশিক্ষা অর্জন করে সে কুমারডাঙ্গা গ্রামের ছোট হাকিম হিসাবে কিন্তু আসলে নিয়োগপ্রাপ্ত হয়। সেখানে যে প্রাক্তন উচ্চপদস্থ কর্মচারী আশরাফ হোসেন ছিল, সে আশরাফ হোসেনের সাথেই মূলত তার কিন্তু পরিচয় হয়। আর ওই আশরাফ হোসেনের সাথে পরিচয়ের মাধ্যমে আশরাফ হোসেনের একজন মেয়ে ছিল, ওই মেয়ের সাথেও কিন্তু তার আসলে একটা সখ্যতা গড়ে ওঠে। তো এভাবে একটা সময় দেখা যায় যে মুস্তফা তার বাড়িতে একটা চিঠি পাঠানোর মাধ্যমে সে মূলত বাড়িতে এই যে মেয়েটাকে তার পছন্দ হচ্ছে, এই পছন্দের কথা চিঠিতে কিন্তু আসলে লিখে পাঠায়। তো খ্যাদমতুল্লাহর বোন আসলে বিধবা হয়, তার 6-7 বছরের একটা ছোট কন্যা যার নাম ছিল খোদেজাকে নিয়ে সে কিন্তু আসলে বিধবা হয়ে যায়। অর্থাৎ যখন তার কন্যার বয়স 6-7 বছর ছিল, তখনই কিন্তু তার স্বামী কিন্তু আসলে মৃত্যুবরণ করে। তখন তিনি তার আসলে বোনকে এই বলে সান্ত্বনা দিয়েছিলেন যে সে যদি বড় হয়, তখন বড় হলে ওই খোদেজার সাথে আসলে মুস্তফার কিন্তু বিয়ে দিবে। ওই হিসাবে খোদেজা হয়তো তার স্বামীকে আসলে ছোটবেলা থেকেই স্বামী হিসাবে কিন্তু লালন করে আসতেছে মনে মনে। কিন্তু এই মুস্তফা কিন্তু কখনো খোদেজাকে কিন্তু তার বাগদত্তা হিসাবে কিন্তু মেনে নেয়নি। কিন্তু মুস্তফা কিন্তু আসলে খোদেজার প্রতি খুবই কর্তব্যপরায়ণ ছিল। ওই দিক থেকে হয়তো খোদেজা ভেবে থাকতে পারে যে মুস্তফা ও তাকে কিন্তু কি মনে মনে পছন্দ করতেছে। এই সকল দিক থেকে এই প্রতিশ্রুতি কিন্তু আরো বেশি জোরালো হয়ে গিয়েছিল। তাই হঠাৎ এই চিঠি বাড়িতে আসায় গোলায় আগুন লাগার মতো অবস্থা হলো। কেননা এই চিঠিকে কেন্দ্র করে ঘটে গেছে এক আসলে নিদারুণ করুণ কাহিনী। এটা ছিল মোটামুটি উপন্যাসটির প্রথম অংশ। আর উপন্যাসটির যদি দ্বিতীয় অংশটি বলি, তাহলে দ্বিতীয় অংশটি ফুটে উঠেছে মূলত কুমারডাঙ্গা গ্রামের আসলে কাহিনীকে কেন্দ্র করে। অর্থাৎ মূলত এই উপন্যাসটিতে দুটি পার্ট রয়েছে। একটা পার্ট হচ্ছে বাকাল নদীকে কেন্দ্র করে, আরেকটা হচ্ছে কুমারডাঙ্গা গ্রামকে আসলে কেন্দ্র করে। তো মূলত বাকাল নদীতে চর পড়ার কারণে বাকাল নদীতে কিন্তু স্টিমার এসে ভিড়বে না। আর যেহেতু স্টিমার এসে ভিড়বে না, ওখানকার যে শহরটা ছিল, ওই শহরটা কিন্তু দেশের অন্যান্য অঞ্চলের সাথে কিন্তু যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। আর যেহেতু যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে, স্বাভাবিকভাবে ওই গ্রামের যে জনজীবন রয়েছে, সেই জনজীবনের অবস্থা, মানুষের অর্থনৈতিক অবস্থা আগের তুলনায় কিন্তু অবশ্যই কিন্তু শিথিল হয়ে যাবে। এভাবে মানুষের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল। এই যে চড়া পড়েছিল, এই অর্থাৎ বাকাল নদীতে যে চড়া পড়েছিল, এই চড়া পড়ার ঘটনাটা গ্রামের যে প্রভাবশালী ব্যক্তি অর্থাৎ উকিল কফিল উদ্দিন ছিল, এই কফিল উদ্দিনও কিন্তু বিশ্বাস করতে পারেনি। তার কণ্ঠে কিন্তু সন্দেহের সুর। তার প্রশ্ন যে কোথায় চড়া পড়েছে,
কেই বা বলেছে চড়া পড়েছে। সত্যি কথা বলতে অমঙ্গলটা আসলে হুট করে কারো বিশ্বাস হতে চায় না। দেখার পর জানার পরও মনে একটা কিন্তু আকুতি সবসময় থাকে যে সব কিছু বোধহয় ভুল, আবার সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে। অর্থাৎ হঠাৎ করে এরকম একটা চড়া পড়ে গেল, কেউ সহজে এটা বিশ্বাস করতে চাইছে না, কারণ তাদের জনজীবন কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু চলতেছিল। এই রকম একটা স্বাভাবিক জনজীবনে এভাবে একটা মর্মান্তিক ঘটনায় কিন্তু আসলে গ্রামের জীবনযাত্রাকে কিন্তু স্থবির করে দিয়েছিল। আরও একটা কাহিনী ছিল, মুক্তার আসলে মোসলেম উদ্দিনের যে মেয়ে সখিনা ছিল, ওই সখিনা কিন্তু আসলে নদীগর্ভ থেকে বিচিত্র ধরনের আওয়াজ শুনতে পায়। অর্থাৎ এই বিচিত্র ধরনের আওয়াজ দেখা গেছে কোনো একটা অশনি সংকেত। আসলে অশান্তি বা বিপদ আসার আগে কিন্তু আসলে ইন্দ্রিয়গুলো কিছুটা সাড়া দেয়, হয়তো বিপদ যে আসতেছে সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আঁচ করা যাচ্ছে। লেখক ওই কুমারডাঙ্গা এবং ওই কুমারডাঙ্গার যে লোকরা ছিল বা আসলে জনগণ ছিল, ওই জনগণ সম্পর্কে একটা কথা বলেছিলেন। সেটা ছিল এরকম যে কুমারডাঙ্গার লোকগুলো হিংসুটে এবং নিচমনা, যে নিজের নাক কেটেও পরের ক্ষতি করবার জন্য প্রস্তুত। অবশ্য কুমারডাঙ্গার অবস্থা তেমন ভালো নয়। রাহজানি, খুন খারাপি, নারী ধর্ষণ এর মতো দারিদ্রিক ও নৈতিক অবনতিও কিন্তু একটি লক্ষণ। মানুষজন ভাবে যে বিপদ আসছে, বিপদ গুটি গুটি পায়ে এসে তাদের দোরগোড়ায় কিন্তু হাজির হয়েছে। মূলত উপন্যাসটি পড়ার পর আপনি দেখতে পাবেন যে মোস্তফা কাহিনীটা উপন্যাসে থাকলো, উপন্যাসটা মূলত গড়ে উঠেছে যে বাকাল নদীতে চড়া পড়া, ওই বাকাল নদীর চড়া পড়ার কাহিনী নিয়ে কিংবা বাকাল নদী নিয়ে মূলত। এবং এতে বর্ণিত হয়েছে যে কুমারডাঙ্গার মানুষরা রয়েছে, ওই মানুষদের বিস্তর কর্মকাণ্ড সম্পর্কে কিন্তু উপন্যাসটিতে আপনি দেখতে পাবেন। অর্থাৎ তৎকালীন সমাজের সমাজ জীবন এবং নদী তীরের মানুষের যে অবস্থা সেটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। এমন একটা সময়ের বর্ণনা যখন লোকগুলো আসলে আতঙ্কিত, এমন কোনো মহামারী আসছে যা সমগ্র শহর উজাড় করে দিচ্ছে, বা কোনো মহাপ্লাবন যা দুরন্ত বেগে ছুটে আসে মানুষের ঘরবাড়ি ভাসিয়ে নিবে, অথবা এমন কোনো ভূমিকম্প যা মানুষের পায়ের নিচের শক্ত মাটিকে বিশালকায় কোনো জন্তুর মুখ গহ্বরে পরিণত করবে। উপন্যাসটি আসলে একক অস্তিত্ববোধের ব্যর্থ মুস্তফার আলেখ্য নয়, আলেখ্য হয়েছে খতিব মিয়ার মৃত্তিকা সংলগ্ন মানবিক অস্তিত্বের যে পাণ্ডুলিপি, সেটা বলতে গেলে। তো কাদো নদী কাদো উপন্যাসে লেখক আসলে মুক্তি খুঁজেছেন, কিন্তু তা একক কোনো মানুষ নয়, তা ছিল মাটি সম্পর্কিত বৃহৎ মানুষের আসলে পুনর্জাগরণ। অর্থাৎ উপন্যাসটি পাঠ করে আসলে একটা জিনিসই দেখা যায়, সেটা হচ্ছে লেখক আসলে যে কুমারডাঙ্গা গ্রামের মানুষের এবং যে বাকাল নদীর তীরে মানুষের যে অবস্থান, সেই মানুষগুলোকে আসলে কিভাবে মুক্তি দেওয়া যায় সেটা মূলত তিনি এই যে কাদো কাদো বা কাদো নদী কাদো উপন্যাসটিতে আসলে খোঁজার চেষ্টা করেছেন। তো কেউ কেউ আসলে বলেছেন, আমি যখন আসলে উপন্যাসটি পাঠ করেছি তখন দেখা গেছে অনেকে বলেছেন যে এই উপন্যাসটি মূলত বিদেশি কোনো সাহিত্য থেকে আসলে কিছু অংশ এটার চয়ন করা হয়েছে, অনেকেই এরকম কিছু আসলে দাবি করেছেন, সেটা এখানে আসলে বলেছেন। তো সেই উপন্যাসটার নাম যদি আমি মূলত আপনাদেরকে বলি, আমি এখানে দাগিয়েছিলাম, সেটা হচ্ছে আসলে ওই যে স্যামুয়েল বেকেটের যে মেলোনি ডাইস উপন্যাসটা রয়েছে, সেটার সাথে অনেকে বলেছেন যে এটার সাথে সাদৃশ্যপূর্ণ। তো আমি জানি না এটা কি হয়, তবে একটা জিনিস আপনাদেরকে বলবো যে সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস এক একটা মাস্টারপিস। তিনি মাত্র 3টা উপন্যাস লিখেছেন সম্ভবত, সেটা হচ্ছে আমি যেটা দেখেছিলাম তখন, একটা তো আমি বললাম যেটা হচ্ছে লাল সালু, আরেকটা হচ্ছে কাদো নদী কাদো, আরেকটা হচ্ছে চাঁদের আমাবস্যা। তো চাঁদের আমাবস্যা উপন্যাসটা এখনো সংগ্রহ করতে পারিনি, এটা পাওয়া যাচ্ছে না, যদি পাই অবশ্যই সংগ্রহ করে আপনাদেরকে রিভিউ দিব। আর তার সুন্দর একটা নাটক রয়েছে বহিপীর, এই বহিপীর নাটকটা বর্তমানে একাদশ শ্রেণীতে কিন্তু পাঠ্য রয়েছে, একাদশ শ্রেণীতে না এসএসসিতে সম্ভবত। তো এটা কিন্তু খুবই জনপ্রিয় হয়েছে, আপনারা সেটা কিন্তু আসলে পড়ে দেখতে পারেন। আর এই উপন্যাসটিতে আপনারা নিশ্চয়ই এতক্ষণ দেখে গিয়েছেন ভিডিওর মধ্যে অনেকগুলো আমার উদ্ধৃতি ভালো লেগেছে, যদিও তৎকালীন সময়ের উপন্যাসগুলোতে আসলে খুব বেশি উদ্ধৃতি ছিল না, তবুও আমার ভালো লেগেছে। সেগুলো হচ্ছে, অন্য মানুষের মনের কথা জানা কিছুতেই সম্ভব নয়, তার সন্ধানকারী যতই কৌশলী কারসাজিবাজ হোক না কেন, এবং যারা জানে বলে দাবি করে তারা বড়াই করে কেবল। এরকম আরও অনেক কিছু আছে, যেমন পরের সুখ দুঃখ আপনার করে নিয়ে সেই সুখ দুঃখের কাহিনী আবার ব্যক্ত করে বলে প্রত্যেক উকিলই এক রকমের অভিনেতা। অর্থাৎ প্রত্যেক উকিলকেই কিন্তু আসলে পরের সব কিছু কিন্তু বুঝে তাকে কিন্তু কি আসলে কোর্টে কিন্তু কথা বলতে হয়, আসলে যিনি জাজ রয়েছেন জাজের সামনে। তারপর যে মানুষ আত্মহত্যা করবার ক্ষমতা রাখে সে মানুষ 10 জনের মতো নয়, এবং তেমন মানুষের মন সযত্নে ঢাকা থাকলেও কচিত কখনো বিদ্যুৎ ঝলকের মতো আত্মপ্রকাশ করে থাকে, যে বিদ্যুৎ ঝলক অন্ধের চোখেও কিন্তু ধরা পড়ে। তারপর বলছে, দুঃখ দুর্দশা নিরাশা নিষ্ফলতায় জর্জরিত জীবনের মনের সুস্থতা হারালে আর কি বাকি থাকে। অর্থাৎ যে মানুষগুলো গরিব, ওই মানুষগুলোর যদি মনের সুস্থতাটাই কিন্তু চলে যায়, তাহলে তার জীবনে আর সুখ বলতে কিছুই বাকি থাকে না। আপনার বা শারীরিক অসুস্থতা যদি আপনাকে ছুঁয়ে ফেলে। তারপর যেমন এমন একটি সময় আসে যখন অন্যায় অবিচার শয্যাতীত হয়ে পড়ে, যে সাপ কারো কোনো ক্ষতি করতে চায় না তাকে অযথা অকারণে মারতে গেলে সে যেমন ফনা তুলে ফুঁসে দাঁড়ায়,
তার মুখে বিষ চড়ে। অর্থাৎ আপনি বারবার একজন মানুষকে বারবার অত্যাচার করে যাবেন, কিন্তু দেখা গেছে যে সে সব কিছু নীরবে সহ্য করে যাবে, সবসময় এমনটা হবে এরকম কিন্তু আপনি কখনো আশা করতে পারেন না। সে একবার না একবার হলো কিন্তু প্রতিবাদের স্বরে কিন্তু আপনার দিকে তেড়ে আসবে। তো সবশেষে বলবো, কাদো নদী কাদো উপন্যাসটি বাংলা সাহিত্যের একটা আসলে মাস্টারপিস। আপনারা এটা সংগ্রহ করতে পারেন, সংগ্রহ করে পড়তে পারেন, বিশেষ করে যারা বাংলা সাহিত্য নিয়ে আসলে পড়ালেখা করেন। আর আজকের এই রিভিউটি যদি ভালো লাগে, আপনারা যদি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনাদেরকে মন থেকে অন্তর থেকে আসলে ধন্যবাদ জানাচ্ছি। আর যদি এরকম রিভিউ পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলে নোটিফিকেশন বেল বাটন অল নোটিফিকেশন করে দিবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এই ভিডিওটা সম্পর্কে যদি কোনো কমেন্ট থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আপনি সেটা জানাতে পারেন। আমি আমার সাধ্যমতো আপনাদের আসলে ইনস্ট্রাকশন ফলো করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।